আমাদের খলিফা ওমর ফারুক বলছিলেন না যে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ধরনের নেতা যদি বাংলাদেশে আপনারা নিয়োগ করতে পারেন তাহলে আর মানুষের চিন্তা করতে হবে না। এখানে আমার বোন বলছেন নিরাপত্তা, আপনার প্রতিবন্ধী নিরাপত্তা, এইটা আপনাকে চিন্তা করতে হবে না। এই চিন্তা করবে কে? সরকার এই চিন্তা করবে। গতকাল আমাদের বিএনপির এক নেতার সাথে ডিবেটে টেলিভিশনে তো কথা প্রসঙ্গে বললাম যে মানুষ যখন বলে চাঁদাবাজদের ভোট দেব না, তো আপনাদের গায়ে লাগে কেন? তো বলছে আপনারা আমাদেরকেই তো মিন করেন, আমরা চাঁদাবাজি করি। হ্যাঁ, তো বললাম তাহলে এই টেম্পো স্ট্যান্ডগুলো দখল কারা নিছে আর চাঁদাবাজিগুলো কারা করে? তো আপনারা তো প্রায় কয়েক হাজার লোককে আপনারা বহিষ্কারও করেছেন এই চাঁদাবাজির কারণে। তখন সে বলতেছে যে আপনারা তো ইসলামী ব্যাংক দখল করছেন, দেখেন তো কারবারটা। আমি বললাম দেখেন, ইসলামী ব্যাংকটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম, আমাদের কাছ থেকে তারা ব্যাংকটা ছিনিয়ে নেয়। এখন ব্যাংকের যারা ডিরেক্টর হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, বাংলাদেশ ব্যাংক যাদেরকে ডিরেক্টর নিয়োগ দিয়েছেন তারা তো জামাতের কেউ না, অর্থাৎ মালিকানা আমরা কেউ না। আমাদের কি হয়েছে, আমাদের যারা কর্মকর্তা ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে স্যাক করা হয়েছিল, তারা গিয়ে বলছেন ডিরেক্টরদের কাছে যে আমাদেরকে অন্যায়ভাবে স্যাক করা হয়েছিল, আমাদেরকে চাকরি ফিরিয়ে দেন। এতটুকু কাজ হলো, তাহলে আমরা কি দখল করলাম? তখন সে পাল্টা বলতেছে দেখেন ওই টেম্পো স্ট্যান্ডগুলো আমরা একসময় নিয়ন্ত্রণ করতাম, সেগুলো তারা আমাদেরকে ওখান থেকে উচ্ছেদ করেছিল, তাই আমরা ওটা দখল করতে পারি না। এই হলো অবস্থা। তার মানে হলো আগামীতে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনে সেই ধরনেরই একটা মানে কায়দা কানুন খুঁজতেছে তারা, যে এগুলো তো আমাদেরই হওয়ার কথা, এটা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে, এখন আমরা এগুলো করব। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে এই কারণে কি 24-এর এই আমাদের তাজা প্রাণগুলো জীবন দিল এই কারণে? এই কারণ নয়। সেখানে কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আর এই জাস্টিস তখনই আসবে যখন ইসলাম থাকবে। আমাদের আমির জামাত বলছেন যুদ্ধ করে আপনারা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছেন, আর একটা যুদ্ধ লাগবে, সেই যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধ যদি করতে পারি আমরা, দুর্নীতি দূর হয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আলী হাসান মুজাহিদ ভাই, উনি শিবচর, এটা কোন জেলা? মাদারীপুর, ওই জেলার উনি মন্ত্রী ছিলেন। তো হঠাৎ এক সময় দেখা গেল ওখানে একটা আছে না, বাগানের মতো আছে শিবচরে। তো ওই বাগানে অসংখ্য হনুমান বসবাস করে, কাঠের বাগান। তো একসময় দেখা গেল হনুমানগুলো এলাকায় চলে আসতেছে, এসে মানুষের ধান এটা সেটা নষ্ট করতেছে। তো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে এসে খবর গেল যে এরকম হনুমান, এরকম হনুমান করে ফেলতে হবে, মারি ফেলতে হবে। মানে বলতে হনুমান মারবে কেন? হনুমান এতদিন আসেনি, এখন কেন আসতেছে? এটা খোঁজ নিতে হবে। ওদের খাবারের সংকট দেখা দিছে মনে হয়। ঠিক দেখা গেল আপনার ভেটেরিনারি ডাক্তারদের নিয়োগ করা হলো, খোঁজখবর নিয়ে দেখা গেলো ওদের খাবার যা খাইতো সেগুলো পাওয়া যাচ্ছে না। এরপরে আপনার রেশনের গম টম এগুলো বরাদ্দ করা হলো, হনুমানগুলো আর লোকালয়ে আসেনি। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে আমাদের খলিফা ওমর ফারুক বলছিলেন না যে ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মরে তার জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ধরনের নেতা যদি বাংলাদেশে আপনারা নিয়োগ করতে পারেন তাহলে আর মানুষের চিন্তা করতে হবে না। এখানে আমার বোন বলছেন নিরাপত্তা, আপনার প্রতিবন্ধী নিরাপত্তা, এইটা আপনাকে চিন্তা করতে হবে না। এই চিন্তা করবে কে? সরকার এই চিন্তা করবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি একটা লিফলেট আপনাদেরকে দিয়েছি, 2 পাতার ব্রোশিয়ার। এখানে কিন্তু আমার কথাগুলো তুলে ধরছি। 1 নম্বরের কথা হলো, যিনি মেম্বার অফ পার্লামেন্ট হবেন আইন প্রণয়নে যুক্তিসঙ্গতভাবে ভূমিকা রাখবেন। এর মধ্যে
একটা আইনের কথা বলি, আমাদের এই ঢাকা শহরে রাস্তাঘাট কাটে কিভাবে, একবার ওয়াসা কেটে যায়, ওইটা বন্ধ করে, এরপরে আবার কি করে, ডেসা কাটে, তিতাস গ্যাস কাটে, তাই না? এরকম সিটি কর্পোরেশন কাটে। তার মানে একটা রাস্তা যদি বছরে 4 বার কাটাকাটি করে তাহলে জনগণের 12টা বেজে যায়। একটা আইন থাকা দরকার, সিটি ম্যাজিস্ট্রেসি আইন। আল্লাহর রহমতে এবং আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই তাহলে সংসদে এই বিল আমি উত্থাপন করবো ইনশাআল্লাহ। সিটি ম্যাজিস্ট্রেসি আইন হবে, এক নোটের ভিতরে সব কাজ থাকবে, একসাথে বলা হবে কার কি কাজ আছে একসাথে করে দাও, তাহলে ওই এলাকায় আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। 2 নম্বর কথা হলো আমাদের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, অর্থাৎ এই চাঁদাবাজি বলেন, মাদক বলেন, এসব আপনার দূর করা হবে ইনশাআল্লাহ। আমি বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। এরপরে আমাদের গ্যাসের বিল দেন, গ্যাসের সার্ভিস পাওয়া যায় অনেক বাসায়, এই এলাকায় অবশ্য একটু সুবিধা আছে, এখানে বড় বড় অফিস আদালত, পুলিশ, সিআইডি নানান কিছু থাকার কারণে গ্যাস একটু পাওয়া যায়, কিন্তু একটু দূরে গেলেই গ্যাস পাওয়া যায় না, গ্যাসের বিল মাস শেষে দিতে হয়। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ আমাদের নাগরিক যে সুবিধাগুলো এগুলো নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, শিক্ষা, আমাদের এই আসনের মধ্যে 9টা ওয়ার্ড আছে, এই 9টা ওয়ার্ডে অন্তত প্রাথমিক এবং মাধ্যমিক 9টা ভালো স্কুল থাকা দরকার ছিল, আছে কি? নাই। এখানে আমাদের ভিকারুন্নেসা একটা স্কুল আছে, এটা কি সরকারি না বেসরকারি? তাহলে সরকার কি করলো বলেন? আর ওইদিকে 10 নম্বরে আছে হলো আইডিয়াল স্কুল, আর পুরো এলাকার মধ্যে আর কোনো স্কুলের এরকম নাম দাম আমরা শুনি না। সম্মানিত সুধীমণ্ডলী, প্রতিটা ওয়ার্ডে একটা করে অন্তত সরকারি অথবা বেসরকারি হোক ভালো মানের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল করতে হবে সরকারকে, কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। এরপরে আপনার আমাদের কর্মসংস্থান কেমন, ছোট্ট একটা কথা বলি, এই যে অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে ছাত্ররা যারা লেখাপড়া করে এদেরকে যদি আরেকটু আরবি ভাষা ভালো করে শেখানো যায় আর যদি টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়া যায়, এরা কিন্তু মধ্যপ্রাচ্যে কি করবে, চাকরি পাওয়া যাবে। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, বাংলাদেশের লোকগুলো কি করে, ঝাড়ুদার, আর ট্যাক্সি ড্রাইভার কারা, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান, এরা টেকনিক্যাল কাজগুলো সব দখল নিয়েছে, আর বাঙালির শুধু ঝাড়ুদার। তাহলে আমরা যদি একটু উদ্যোগ নিতে পারি একটা বড় অংশকে আমরা মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিতে পারব। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা চাই অন্তত প্রত্যেকটা পরিবার থেকে একজন করে সদস্যকেও আমরা যেন দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করতে পারি। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই যে ঢাকা 8 নম্বর আসন সবচাইতে গুরুত্বপূর্ণ আসন, এখানে সুপ্রিম কোর্ট, বাংলাদেশে দ্বিতীয় আর নাই, এখানে সচিবালয়, এখানে আপনার বাংলাদেশ ব্যাংক, এখানে পিজি হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, বলেন এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখানে আমাদের নাগরিকরা সুযোগ সুবিধাগুলো এভাবে পাচ্ছে না। প্রত্যেকটা প্রশাসনিক ওয়ার্ডে অন্তত পক্ষে একটা করে নগর স্বাস্থ্য কেন্দ্র থাকা কথা ছিল, কিন্তু আমাদের নাই। বলেন আপনাদের আছে? 19 নম্বর ওয়ার্ডে আছে? নাই। এখন কি একজন নাগরিক সবার কি সেই অ্যাবিলিটি আছে দৌড়া পিজি হাসপাতালে যাইতে পারবে? সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের হাতের কাছে যদি একটি নগর স্বাস্থ্য কেন্দ্র থাকে তাহলে কিন্তু আমাদের বৃদ্ধ, বয়স্ক, আমাদের শিশু, আমাদের মা বোনেরা সেবা নিতে পারবে। আমরা ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে এটা নিশ্চিত করব। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে একজন বোন কথা বলছেন, আমাদের বোনদের ব্যাপারে অনেক অভিযোগ মানুষ প্রচার করে বেড়ায় যে জামাতকে ভোট দেওয়া যাবে না, দিলে কিন্তু মহিলাদেরকে ঘরে আটকায় ফেলবে। আমরা বলবো এই যে রিসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়ে গেল,
এখানে কি ছাত্রীদের কোনো প্রবলেম হচ্ছে? হচ্ছে না। ডাকসুর কাজ শুরুই করেছে মেয়েদের হলে সার্ভিস দেওয়ার মাধ্যমে। প্রথমে রিডিং রুমে এয়ার কন্ডিশন করে মেয়েদের হলে, 2 নম্বরে কম্পিউটার ল্যাব করা হচ্ছে মেয়েদের হলে আগে, এরপরে ছেলেদের হলে। তাহলে বোনদের জন্য ইসলামের যত অধিকার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলছেন, 3 বার মায়ের কথা বলছেন, 1 বার পিতার কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, উনি ছিলেন আরবের সবচাইতে বড় ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন বড় একজন শিক্ষিকা। সম্মানিত সুধীমণ্ডলী, ইসলাম আসলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। বলেন, আমাদের যে মার্কেটগুলো, এখানে নারী বান্ধব পরিবেশ আছে? টয়লেটের ব্যবস্থা আছে? নামাজের ব্যবস্থা আছে? একজন নামাজি মহিলা মার্কেটে যা নামাজ পড়তে পারে না। সম্মানিত সুধীমণ্ডলী, বোনদের জন্য সুরক্ষা করা হবে, তাদের যাতায়াত, নিরাপত্তা, তাদের চাকরি এবং তাদের জন্য উদ্যোক্তা তৈরির জন্য সরকার যেন বিশেষ ঋণ সুবিধা দেয়, সেটা আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো, আমাদের একটা হাইটেক পার্ক আছে হলো গাজীপুরে, বাংলাদেশ ব্যাংক এখানে, আর সুযোগ সুবিধা পাবে গাজীপুরে। আমরা চাইব আমাদের এই আসনের ভিতরে অন্ততপক্ষে হাইটেক পার্কের কিছু অংশ হলেও যেন এখানে স্থাপন করা হয় এবং আমরা যেন উদ্যোক্তা তৈরি করতে আমরা যেন সুযোগ সুবিধা পাই। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরে আমাদের আরও উদ্যোগ থাকবে, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের শাহবাগ, রমনা পার্ক, সরারদি উদ্যান, বাইতুল মোকাররম, এই মিলে আমাদের যে সংস্কৃতি রয়েছে, ইসলামের যে আমাদের যে কালচার, আমাদের মানুষেরা এশার নামাজের মধ্যে কাজ শেষ করে, ফজরের নামাজের মাধ্যমে আমাদের কাজ শুরু হয়। এই কালচার অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেই আলোকে আমরা কার্যক্রম তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আমির জামাতের ঘোষণা, আমরা কোনো চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি আমরা করতেও দেব না ইনশাআল্লাহ। আমাদের এমপি মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না। আমাদের মন্ত্রী এমপিরা প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করবে না। আমরা শুধু আপনাদের ভোটে নির্বাচিত হলে, আল্লাহর রহমতে আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমরা জনগণের সেবক হব ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি এবং এই শুধু দোয়া করে নয়, এই পক্ষে কাজ করার জন্য যার যার পজিশন থেকে আপনারা ভূমিকা রাখবেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।